আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হৃদয় ভাইয়ের সাথে আমাদের উদ্ভিদ শারীরতত্ত্ব পর্ব 7। তো সবাই আমরা একটু চলে আসি। আচ্ছা, এই আমাদের সাথে সবাই কোথায়? তোমরা উদ্ভিদ শারীরতত্ত্ব পড়তেছো না, পরে কিন্তু বিপদে পড়বা, বুঝছো? উদ্ভিদ শারীরতত্ত্ব পড়তেছো না তোমরা, বুঝছো? বিপদে পড়িবা, বুঝছো? চলে আসো, চলে আসো। সব কই কই কই? ওকে, ওকে, আমরা স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশি যেহেতু রাত হয়ে গেছে, বেশি টাইম পাবা না। ওকে, তো আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে যে শ্বসন। শ্বসন বলতে আমরা আসলে কি বুঝি, শ্বসন জিনিসটা কি, এটা নিয়ে আমরা আগে জানবো। তো শ্বসন মানে কি? শ্বসন মানে হচ্ছে যে ধরো একটা মানে উদ্ভিদের কোষ, সে তার জৈব শক্তিকে, ঠিক আছে, খেয়াল করো কি বলছি, যে সে তার জৈব শক্তিকে, হ্যাঁ, গতিশক্তিতে রূপান্তর। কি বলছে? যে প্রক্রিয়ায় আমার উদ্ভিদের তার জৈব শক্তিকে গতিশক্তিতে রূপান্তর করে তাকে বলে শ্বসন। কি বলে? শ্বসন। তাহলে শ্বসন হচ্ছে যে আমি জৈব শক্তিকে গতিশক্তিতে রূপান্তর করতেছি। হ্যাঁ, জৈব শক্তিকে গতি শক্তি। জৈব শক্তিটা কি? আমার একটা কোষের ভিতরে আমাদের গ্লুকোজ থাকে, তাই না? আমাদের কি থাকে বলতো? গ্লুকোজ থাকে। তো আমি যেটা করতেছি দেখো, এই যে গ্লুকোজ, ঠিক আছে, এই গ্লুকোজ C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন প্লাস 6 অণু পানি, ঠিক আছে, এইটা থেকে আমরা কি বানাচ্ছি দেখো, এই গ্লুকোজটা অক্সিজেন দ্বারা জারিত হয়ে সেইখানে কি তৈরি করবে? সেইখানে 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 12 অণু পানি এবং যেটা ইম্পর্টেন্ট, সে শক্তি তৈরি করবে, রাইট? তাহলে 36 ATP শক্তি তৈরি হবে।
ঠিক আছে, আগে হয়তো তোমরা 38 এটিপি পড়ে আসছো, বাট এখন 36 এটিপি পড়বা। তো আমি কি বললাম যে এই যে গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত হয়ে সে কার্বন ডাই অক্সাইড এবং পানি সাথে সে 36 এটিপি তৈরি করতেছে। সে কি তৈরি করতেছে? 36 এটিপি তৈরি করতেছে। তাহলে আমার মূল লক্ষ্য কি ছিল? দেখো, এই যে আমার জৈব শক্তিটা যেটা উদ্ভিদের ভিতরে সঞ্চিত ছিল, এই শক্তিটাকে ব্যবহার করে আলটিমেটলি আমি কিভাবে এটিপি তৈরি করব। কারণ আমরা জানি যে এটিপি কে বলা হয় আমাদের শক্তি মুদ্রা। ঠিক আছে, এটিপি কে কি বলা হয় বলতো? আমাদের শক্তি মুদ্রা। অর্থাৎ আমি দৈনন্দিন যা কাজ করতেছি, এই যে এখন যা কাজ করতেছি, এগুলো কি? এগুলো হচ্ছে এই এটিপির মাধ্যমে। আমি কথা বলতেছি, আমি একটা এখন ক্লাস নিচ্ছি, লিখতেছি, হাঁটতেছি, দৌড়াইতেছি, প্রত্যেকটা কাজের পিছনে কার ভূমিকা? প্রত্যেকটা কাজের পিছনে আমার এই এটিপির ভূমিকা। কিসের ভূমিকা? এটিপি এর ভূমিকা। ঠিক আছে, ওকে, এটা বলছে। আচ্ছা ফাইন, এখন আসো, এইখান থেকে শ্বসন আমরা বুঝলাম। এখন কিছু ব্যাপার আসে যে ভাইয়া শ্বসন কোথায় হয়, কখন হয়, এবং ওর কাজটা কি, ওর আলটিমেট গোল কি? এই শ্বসন যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় যে গ্লুকোজ থেকে আমার শক্তি তৈরি হবে, এই জায়গায় এটা কোথায় হয়? আচ্ছা, প্রথম প্রশ্ন, ভাইয়া এটা কোথায় হয়? তাহলে এটা কোথায় হবে বলতো? মানে এই শ্বসন বিক্রিয়াটা ঘটেই হচ্ছে আমাদের কোষে, সকল কোষে। তাহলে কোথায় ঘটবে? আমাদের সকল কোষে, উদ্ভিদ এবং প্রাণীর সকল কোষেই কিন্তু এটা ঘটে, সকল কোষে ঘটবে। এবং এখন যদি বলি ভাইয়া কোষের সব কোষেই হবে, তো কোষের কোন জায়গাটাকে সে ব্যবহার করে? কোষে তো অনেক অঙ্গাণু আছে, অনেক অংশ আছে, কোন অংশটাকে সে ব্যবহার করে? তাহলে আমার অ্যান্সার কি? আমার অ্যান্সার হচ্ছে সে ব্যবহার করতেছে কতটুকু বা কোন অংশটাকে। এই যে আমি বলতেছি কোথায় ব্যবহার করে, তাহলে কোথায় বলতে আমরা কি বলতেছি, বুঝতেছি বলতো? সে ব্যবহার করে হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, কোষের সাইটোপ্লাজম প্লাস মাইটোকন্ড্রিয়ায়, কোষের সাইটোপ্লাজম প্লাস মাইটোকন্ড্রিয়ায় সে এটা ব্যবহার করে। ঠিক আছে, কোথায় কোথায়? কোষের সাইটোপ্লাজম প্লাস মাইটোকন্ড্রিয়াতে সে ব্যবহার করে। ওকে, এটুকু সবাই বুঝছো? আচ্ছা, আমি মনে করি যে এতটুকুতে মোটামুটি তোমাদের বোঝা হয়ে গেছে যে আমার কোথায় এটা ব্যবহৃত হয়। এটা ব্যবহৃত হয় ভাইয়া সাইটোপ্লাজম প্লাস মাইটোকন্ড্রিয়ায়, সাইটোপ্লাজম প্লাস মাইটোকন্ড্রিয়ায়। ওকে, এখন আসি নেক্সট পয়েন্টে। কি বলছে? কখন ঘটবে? এবার পয়েন্টে আসো, কখন শ্বসন বিক্রিয়াটা কখন ঘটে, কোন টাইমে ঘটবে? এখন কি এটা দিনের বেলা ঘটবে, রাতের বেলা ঘটবে, না কখন? ভাইয়া ও সারাক্ষণ চলতে থাকে, তার মানে সে 24 ঘন্টা ব্যাপী চলতে থাকবে। সে কি 24 ঘন্টা ব্যাপী চলতে থাকবে। ঠিক আছে, সে 24 ঘন্টা ব্যাপী চলতে থাকবে, এটার কথা বলছে। ওকে ফাইন, এরপরে আসো, কি বলছে যে ওর কাজটা কি তাহলে? আচ্ছা, সারাক্ষণ 24 ঘন্টাই চলতে থাকবে তোমার দেহে, সারাক্ষণ চলতে থাকবে, কারণ ওর কাজ কি? ওর কাজ আলটিমেটলি তোমার দেহে শক্তি তৈরি করা। ওর কাজটা কি? আলটিমেটলি তোমার দেহে সে শক্তি তৈরি করবে, সেই শক্তিটাকে তুমি ব্যবহার করবা, তাই না? শক্তিটাকে ব্যবহার করে তুমি দৈনন্দিন তোমার সকল কাজ সম্পন্ন করবা। তাহলে তোমার সব কাজ হবে কিসের মাধ্যমে? এই শ্বসন বিক্রিয়ার মাধ্যমে। শ্বসন বিক্রিয়া, শ্বসন প্রক্রিয়াটা তোমার দেহে শক্তি তৈরি করবে, সেই শক্তিটাকে তুমি ব্যবহার করবা, করে তুমি হচ্ছে কি করলা? সব ধরনের কাজ করতে পারলা। এইটা হচ্ছে আমার শ্বসনের ব্যাপার। ঠিক আছে, তাহলে শ্বসন কোথায় ঘটে, কখন ঘটে, কাজ কি, সেগুলো আমরা বুঝে নিলাম, তাই না? দেখো, এখন ইম্পর্টেন্ট একটা পার্ট যে ভাইয়া শ্বসনের প্রকারভেদ। শ্বসনের প্রকারভেদ কয় রকম? শ্বসন কয় রকম আমরা যদি বলি, দেখো শ্বসন হচ্ছে ভাইয়া দুই রকম, খেয়াল করো। একটা হচ্ছে সবাত শ্বসন, একটা কি সবাত শ্বসন, আরেকটা হচ্ছে অবাত শ্বসন। কি বলতেছি? সবাত এবং অবাত। এখানে একটু মাথায় রাখো তো, এইভাবে সবাত, তাহলে বাতাস সহ। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম
বাতাস সহ এটাকে বলা হয় সবাত শ্বসন। তাহলে বাতাস সহ অর্থাৎ বাতাসে কি আছে? অক্সিজেন। তার মানে যে বিক্রিয়ায় আমার গ্লুকোজ প্লাস অক্সিজেন, অক্সিজেন এখানে থাকবে, ঠিক আছে? তাহলে সবাত মানে অক্সিজেন এখানে লাগে, অক্সিজেন লাগে। তাহলে গ্লুকোজের সাথে অক্সিজেন বিক্রিয়া করে যেই প্রক্রিয়ায় আমার শক্তি তৈরি হবে সেটাকে আমরা বলি সবাত শ্বসন। সেটাকে কি বলি? সবাত শ্বসন। এবার আসো অবাত শ্বসনটা কি? অবাত, অবাত কি? অবাত হচ্ছে বাতাস নাই, অ মানে নাই, বাতাস নাই এখানে, অবাত শ্বসন। তাহলে অবাত শ্বসন মানে অক্সিজেন লাগে না, অক্সিজেন লাগে না, ঠিক আছে? তাহলে অবাত কি? অক্সিজেন লাগে না, এটাকে বলে কি? অবাত। অবাত শ্বসন মানে কি? অক্সিজেন আমার এইখানে লাগবে না, এটাকে আমরা বলি অবাত শ্বসন। এখন এই যে অবাত শ্বসন আমরা বলতেছি যে যেখানে অক্সিজেনের কোনো প্রয়োজন নাই, অক্সিজেনের কোনো প্রয়োজন নাই। তো এখন দেখো তোমার এই পয়েন্টে এসে যে আমরা যেটা বলতেছি, তাহলে এখান থেকে অক্সিজেন ছাড়াও কি তৈরি করে? এখানে মেইনলি সে এই গ্লুকোজটা থেকে, অক্সিজেন নাই তো এজন্য সে মূলত এখানে অ্যালকোহল তৈরি করে। তাহলে এখানে কি হয়? গ্লুকোজ থেকে অবাত শ্বসনে যেহেতু এখানে অক্সিজেন লাগবে না, তাহলে এখানে ওই এত পরিমাণের শক্তিও তৈরি হয় না। এখানে কি হয়? গ্লুকোজ থেকে সরাসরি তোমার হচ্ছে অ্যালকোহল তৈরি হয়ে যায়, গ্লুকোজ থেকে সরাসরি কি হয়? অ্যালকোহল তৈরি হয়, ঠিক আছে? তাহলে আমাদের সবাত এবং অবাত দুইটা ব্যাপারই গেল। ওকে, সবাত এবং অবাত ক্লিয়ার সবাই? বলো তো। ওকে, এখন আমরা এই সবাত শ্বসনের চারটা ধাপ আছে। কয়টা ধাপ? চারটা ধাপ নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, সবাত শ্বসনে গ্লাইকোলাইসিস একটা, পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ চক্র, ঠিক আছে? এই তাহলে কি কি চারটা ধাপ আমরা বললাম? ক্রেবস চক্র, গ্লাইকোলাইসিস, তাহলে সিরিয়ালি এইভাবে যাবে, এটা, এটার পরে এটা, এটার পরে ক্রেবস চক্র, ক্রেবস চক্র শেষে ঘটবে কি? ইলেকট্রন প্রবাহ চক্র, ঠিক আছে? ওকে, এখন এর মধ্যে এই গ্লাইকোলাইসিস যেটা, এই গ্লাইকোলাইসিস এই জিনিসটা ঘটে কোথায়? এইটা ঘটে সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজম মানে নরমাল ওর যে মাতৃকা কোষের ভিতরে সাইটোপ্লাজম থাকে না, ওটাতে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে না, মানে মাইটোকন্ড্রিয়ার বাইরে এটা ঘটে। এই জিনিসটা গ্লাইকোলাইসিসটা ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়ার বাইরে। এখন বাকি ধাপগুলা কোথায় ঘটে? আমরা বলতেছি একটা সবাত শ্বসনের চারটা ধাপ, তো বাকি ধাপগুলো কোথায় ঘটে? তো দেখো, এই যে এইখান থেকে শুরু করে এই পুরো ধাপটা ঘটে মাইটোকন্ড্রিয়ায়। পুরো ধাপটা কোথায় ঘটে বলতো? মাইটোকন্ড্রিয়ায়, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ায়। ওকে, সবাই একটু মনোযোগ দাও। তাহলে আমরা এগুলো এমসিকিউতেও আসে, কিন্তু রিটেনে কি আসবে এটা আমি বলে দিব, সমস্যা নেই। রিটেনে বেশিরভাগে কোন অংশটা আসে এটা আমি তোমাদেরকে বলে দিব। তো প্রথমে আসে ব্যাপারটা হচ্ছে এই গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিসের কথাটা বললাম, এটা সাইটোপ্লাজমে। বাকি যতগুলা ধাপ আছে এই যে শ্বসনের ধাপে ধাপে হবে না প্রত্যেকটা, তো বাকি ধাপগুলো কোথায় ঘটবে? মাইটোকন্ড্রিয়ায় ঘটবে। বাকি ধাপগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটবে। এখন আমরা আসি গ্লাইকোলাইসিস নিয়ে, ঠিক আছে? এখন আমরা কি নিয়ে আসবো? গ্লাইকোলাইসিস নিয়ে। তো এই যে দেখো, আমরা বলতেছি গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিস মানে কি? খেয়াল করো, গ্লাইকোলাইসিস, তাহলে গ্লাইকো মানে কি? গ্লুকোজ, গ্লুকোজ, ওকে। লাইসিস মানে কি? ভাঙন, লাইসিস মানে কি? ভাঙন। তাহলে গ্লুকোজের ভাঙন, গ্লাইকোলাইসিস অর্থ কি দাঁড়াচ্ছে? তাহলে এখানে বলো তো, গ্লাইকোলাইসিস অর্থ দাঁড়াচ্ছে গ্লুকোজ ভাঙন। আচ্ছা, ভালো কথা। এন্ড ভাইয়া, এই যে গ্লুকোজ ভাঙবে, গ্লুকোজ ভাঙবে, গ্লুকোজ ভেঙে আলটিমেটলি কি তৈরি করবে সে? এই গ্লুকোজটা ভেঙে, গ্লুকোজ কয় কার্বন বলো তো? 6 কার্বন না ভাইয়া? 6 কার্বন। এই গ্লুকোজটা ভেঙে আলটিমেটলি, লাইসিস মানে তো ভাঙা, তাহলে গ্লুকোজ ভেঙে আলটিমেটলি যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পাইরুভিক
অ্যাসিড কি তৈরি হচ্ছে পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড এখন এই পাইরুভিক অ্যাসিড কয় কার্বন জানো এটা আবার 3 কার্বন এটা কয় কার্বন 3 কার্বন বিশিষ্ট তাহলে ভাই গ্লুকোজে 6 কার্বন এখন গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড হলো 3 কার্বন বাকি 3 কার্বন কই আচ্ছা মাথায় রাখতে হবে এই যে পাইরুভিক অ্যাসিড এটা কয় অণু এটা 2 অণু কি মনে রাখবা এই পাইরুভিক অ্যাসিড কয় অণু হবে 2 অণু পাইরুভিক অ্যাসিড তাহলে 2 অণু 2 * 3 6 কার্বন হিসাব বরাবর তাহলে আমার গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হচ্ছে 6 কার্বন থেকে আমার 3 কার্বন বিশিষ্ট 2 অণুর 3 কার্বন বিশিষ্ট হচ্ছে এইটাই হচ্ছে আমার ওর কথা হ্যাঁ বুঝা গেল সবাই ওকে এতটুকু আশা করি আমরা সবাই বুঝতে পারছি তাই না গ্লাইকোলাইসিস এবার আসো আমরা এটা ভেঙে কিভাবে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হলো সেটা আমাদের এবার কনসার্ন সেটা কি এবার আমাদের এখানে কনসার্ন তাই না আচ্ছা আসো আমরা দেখি আমরা এখন এটা দেখব কিভাবে ভেঙে ভেঙে পুরো চক্রটা আগেই বলে নেই গ্লাইকোলাইসিস তোমাদের সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এটা অনেক আসে বোর্ডে আমি বোর্ডের হিসাবে বলছি কলেজের পরীক্ষায় তো আসলে কম বেশ সবই দেয় কিন্তু বোর্ডের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তো দেখো প্রথমে আমি যদি আসি এই যে গ্লুকোজ কি বলতেছি গ্লুকোজ এই গ্লুকোজ ভেঙে আমার কি হবে বলো তো এই গ্লুকোজ ভেঙে গ্লুকোজ 6 ফসফেট গ্লুকোজ 6 ফসফেট হবে আচ্ছা এখন একটা ঘটনা ঘটলো আয় হায় হ্যাঁ গ্লুকোজ ভেঙে প্রথমে কি হবে গ্লুকোজ 6 ফসফেট এটার অর্থ কি জানো এটার অর্থ হচ্ছে গ্লুকোজ ভেঙে যে গ্লুকোজ 6 ফসফেট হলো না এই গ্লুকোজ 6 ফসফেট খেয়াল করো গ্লুকোজ 6 ফসফেট মানে কি গ্লুকোজের 6 নম্বর কার্বনে একটা ফসফেট আছে গ্লুকোজের 6 নম্বর কার্বনে কি আছে একটা ফসফেট আছে ওকে এটার অর্থ হচ্ছে এটা এখন তোমার একটা মাথায় যে ভাইয়া ফসফেট আসলো কোথা থেকে এইখানে এই ফসফেট এখানে তো ছিল না তাহলে ফসফেট আসলো কোথা থেকে ওকে সো মনে রাখবা যখনই কোনো জায়গায় ফসফেট যুক্ত হবে তার মানে কি তার মানে সেখানে এটিপি ভাঙতেছে সেখানে কি হয়েছে এটিপি ভাঙতেছে কারণ আমরা জানি এটিপি ভাঙলে আমরা কি পাই এডিপি এবং ফসফেট এটিপি ভাঙলে আমরা কি পাই এডিপি এবং ফসফেট পাই তাহলে আমি এইখানে কি বলতেছি দেখো তো এই যে এটিপি এই যে দেখো এটিপি এইটা ভেঙে আমার এইখানে এডিপি হচ্ছে এটিপি ভেঙে এডিপি হচ্ছে তাহলে একটা ফসফেট এই জায়গায় চলে আসলো একটা ফসফেট এই জায়গায় চলে আসলো তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হলো গ্লুকোজ ভেঙে গ্লুকোজ 6 ফসফেট হয়ে গেল ঠিক আছে বুঝা গেল এতটুকু হ্যাঁ এই পয়েন্টটা কি ক্লিয়ার তাহলে আমরা গ্লুকোজ ভেঙে গ্লুকোজ 6 ফসফেট এটিপি ভেঙে তাহলে আমার এদিকে এডিপি হলো ফসফেটটা এখানে এসে গেল তাহলে হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট কি হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট রাইট ওকে গ্লুকোজ 6 ফসফেট হইল ভালো এবার আসো এই যে ফসফেট এখানে এসে গ্লুকোজ 6 ফসফেট হলো এরপরে কি এই গ্লুকোজ 6 ফসফেট আবার তোমার ওর একটা সমাণু মানে একই রকম ওরা দেখতে গ্লুকোজ 6 ফসফেট এবার কি হয়ে যাবে ফ্রুক্টোজ 6 ফসফেট এটা কি হয়ে যাবে বলো তো ফ্রুক্টোজ 6 ফসফেট গ্লুকোজ 6 ফসফেট সে রূপান্তর হয়ে গেল মানে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ এরা হচ্ছে সমাণু এরা দুজন কি সমাণু মানে একে অপরের সমাণু মানে গ্লুকোজেরও যা ফ্রুক্টোজেরও তাই মানে তোমার হচ্ছে সংকেত ঠিক আছে দুজনের সংকেত সেম তো গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয় এবার এই ফ্রুক্টোজ 6 ফসফেট কি হবে বলতো ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে আবার আরেকটা ফসফেট যুক্ত হবে ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে এবার কি ঘটবে আবার ওইখানে একটা এটিপি ভাঙবে ভেঙে কি হবে এডিপি হবে
এখন আমরা জানি এটিপি ভেঙে কি হয়, এডিপি প্লাস ফসফেট। তাহলে এইখান থেকে একটা ফসফেট এখানে চলে আসবে না, এই যে একটা ফসফেট এই জায়গায় চলে আসবে এই ফ্রুক্টোজ 6 ফসফেটের কাছে। ফ্রুক্টোজ 6 ফসফেট এই আর এক্সট্রা একটা ফসফেটকে নিয়ে সে কি হয়ে গেল বলতো, ফ্রুক্টোজ 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 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এটা হয়ে গেল ফ্রুক্টোজ 6 ফসফেট কি হয়ে গেল, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হয়ে গেল। ওই যে একটা এক্সট্রা ফসফেট পাইছে, এখান থেকে আবার একটা এক্সট্রা ফসফেট পাইছে। এখন তাহলে আসো, তোমার এইখানে 1,6 ফসফেট 20 মানে কি 2, 1,6 মানে কি ফ্রুক্টোজের 1 আর 6 নাম্বার কার্বনে একটা একটা করে 2টা ফসফেট আছে। কি বলছি, অর্থাৎ ফ্রুক্টোজের 1 নাম্বার কার্বন, ধরো এটা ফ্রুক্টোজের এরকম 6টা কার্বন না, 2 3 4 5 6 এরকম। হ্যাঁ, এই 6 এর এইখানে একটা ফসফেট আছে, 6 নম্বরের এইখানে একটা ফসফেট আছে। হ্যাঁ, এইটা বলছে। তাহলে 1,6 বিস ফসফেট, 1,6 বিস ফসফেট। ওকে, বুঝা গেল এটা? আচ্ছা, এবার আসো ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট কি হবে, ও 2টা যৌগ তৈরি হবে। এই ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট এবার ভেঙে যাবে। কি হবে, সে ভেঙে যাবে। ঠিক আছে, এখান থেকে ও ভেঙে যাবে। ভেঙে গেলে ওর এখানে কি হবে দেখো, 3 ফসফো গ্লিসারাল ডিহাইড হবে, 3 ফসফো গ্লিসারাল ডিহাইড, এটা একটা যৌগ তৈরি হবে। এটা কয় কার্বন দেখো, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট ছিল, এটা ছিল 6 কার্বন। কয় কার্বন, 6 কার্বন। ওকে, এখন তোমার এই 6 কার্বন যৌগটা ভেঙে 2টা টুকরা হয়ে যাবে, 3 ফসফোগ্লিসারালডিহাইড, অন্যদিকে হবে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, অ্যাসিটোন 3 ফসফেট। ওকে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, কিটোন মূলক অ্যাসিটোন, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট। ঠিক আছে, ওকে। তো এটা তাহলে 3 ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। আচ্ছা, 3 লেখাও লাগে না অনেক সময়। ঠিক আছে, এতটুকু। এখন তুমি বলতে পারো ভাই এটা কি, এই যে অ্যাসিটোন কেমিস্ট্রিতে পড়ার কথা তোমাদের, হ্যাঁ কেমিস্ট্রিতে পড়ার কথা, অ্যাসিটোন কয় কার্বন, 3 কার্বন। এটা কয় কার্বন, এটাও 3 কার্বন। তাহলে 3 3, এখানে ছিল 6 কার্বন, ওরা ভেঙে 2টা টুকরা হয়ে গেল, 3 ফসফোগ্লিসারালডিহাইড ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, 2টাই 3 কার্বন 3 কার্বন। তাহলে 6 কার্বন হিসেব বরাবর আছে, রাইট? তাহলে এটা গেল, বুঝা গেছে এতটুকু। এখন এই যে 3 ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এটার মধ্যে দেখো, এই যে দেখো এরা কি, এরা হচ্ছে সমাণু। এরা কি, এরা হচ্ছে সমাণু। এই যে 3 ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন পরস্পরের সমাণু, পরস্পরের কি বলতো, সমাণু। ঠিক আছে, পরস্পরের সমাণু, এই কথাটা বলছে। তাহলে আমরা গ্লুকোজ থেকে আপাতত আমরা যা বের করলাম সেটা কি বুঝা গেছে সবার? গ্লুকোজ ভেঙে গ্লুকোজ 6 ফসফেট, তারপর ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এইটাকে ভেঙে 3 ফসফোগ্লিসারালডিহাইড এবং আরেকটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, 2টা থেকে দুটো হলো। এবং বলে রাখি, কি বললাম, যে 3 ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন এরা আবার পরস্পর সমাণু, অর্থাৎ এটাও যা এটাও তা, মানে এরা এই যৌগটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন সে আবার এই যৌগতে পরিণত হতে পারে, সে এই জগতে পরিণত হতে পারে, ও আবার এই জগতে পরিণত হবে, মানে 2টা সমাণু, 2টা সমাণু। ওকে, প্রি মেডিকেল কোর্স, আচ্ছা তোমাদের আসবে আসবে আসবে, ওয়েট করো, তোমরা এখনো কলেজের তোমাদের পোলাপানের সিলেবাসই শেষ হয় নাই, তোমরা এখনো কলেজের এগুলাই পড়ো নাই, সো তোমরা এখনই না, আমার মনে হয় প্রি মেডিকেলটা এখনই না,
বেশি, ইটস টু আর্লি। ইটস টু আর্লি। এখন আগে কলেজে শোনো, এই কলেজের এই পড়াগুলো আপাতত শেষ করো। কলেজের পড়া যখন শেষ করবা তখন তোমরা আস্তে আস্তে এবার তোমার একটা কনফিডেন্স আসবে, আচ্ছা এবার আমি নেক্সট স্টেপে যাই, এবার একটু একটু অ্যাডভান্স প্রি মেডিকেল করবো, ঠিক আছে? এইভাবে করে তখন তোমার ব্যাপারটা আসবে। ওকে, হ্যাঁ। সো পড়াশোনা করো, পড়াশোনা করতে করতে দেখবা লাইনে এসে গেছে, পড়াশোনা করতে করতে দেখবা লাইনে এসে গেছে, টেনশন নেই। তাহলে আমরা এটা বুঝলাম। এখন আমরা এরপর থেকে দেখবো যে এই 3-ফসফোগ্লিসারালডিহাইড এখান থেকে কি কি ঘটে, এখান থেকে যা যা ঘটবে সেম ঘটনাটা এখান থেকেও ঘটবে, কারণ দুজন কি সমানু। তো তুমি এখান থেকে যা যা পাবা সেম জিনিসটা তো তুমি এখান থেকেও পাবা। আমরা এখন তার পরের অংশটা থেকে যাব, যে এতটুকু আমরা দেখলাম যে ভাইয়া কি হইলো, এই যে এই জায়গায় গ্লুকোজ থেকে এভাবে এভাবে আসলো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এইটা আবার ভাঙলো, ভেঙে আমার এখানে একটা 3-ফসফোগ্লিসারালডিহাইড, অন্যদিকে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন হলো, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন হলো। এবার আসো এইখান থেকে তারপরে কি যাবে, হ্যাঁ তারপরে কি যাবে। ওকে, তো আমরা এই জায়গায় একটু খেয়াল করি, দেখো এবার আমরা আসি, কি ছিল 3-ফসফোগ্লিসারালডিহাইড, 3-ফসফোগ্লিসারালডিহাইড, ঠিক আছে, 3-ফসফোগ্লিসারালডিহাইড। ওকে, এই যে 3-ফসফোগ্লিসারালডিহাইড, এই জায়গাটায় তুমি একটু দেখো, এই জায়গায় 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে তারপরে কি ঘটে জানো? এখানে একটু এটা উভমুখী হবে, উভমুখী মানে কি, এটা থেকে এটা যেমন, ওটা থেকে এটা উল্টা দিকেও যাইতে পারবে। উভমুখী বিক্রিয়া তো বুঝো, হ্যাঁ উভমুখী বিক্রিয়া মানে এখান থেকে এটা যেটা তৈরি হবে এটা থেকে ওইটা তৈরি হতে পারবে, বুঝছো? তো 3-ফসফোগ্লিসারালডিহাইডের এখানে এখন আমরা দেখব ওর সাথে এখানে ওর থেকে কি করা হয়, দেখো এই ফসফোগ্লিসারালডিহাইড থেকে আমি হাইড্রোজেনটাকে নিয়ে নিব, অর্থাৎ তাকে জারণ করব, ওর থেকে কি করব হাইড্রোজেনটাকে নিয়ে নেব। এই ফসফোগ্লিসারালডিহাইড থেকে আমি দুইটা হাইড্রোজেন নিয়ে নিব, কি নিলাম দুইটা হাইড্রোজেন নিলাম, দেখো তাহলে এই এনএডি কি হইল NADH প্লাস H প্লাস হয়ে গেল, হলো না? আমি ওর থেকে দুইটা হাইড্রোজেন নিয়ে নিলাম, দুইটা হাইড্রোজেন নিয়ে নিলাম, নিয়ে নিলে আমার এই ঘটনাটা ঘটলো, হ্যাঁ ঘটলো না? আচ্ছা, তো এইখানে দেখো এবার দুইটা হাইড্রোজেন যখন নিয়ে নিলাম, গ্লিসারালডিহাইড কি হয়ে যায় অ্যাসিডে পরিণত হয়। আমরা জানি অ্যাসিডে যদি তুমি হাইড্রোজেন যোগ করো, মানে বিজারিত করো, অ্যাসিডকে বিজারিত করলে তোমার কি হবে, সেখান থেকে অ্যালডিহাইড তৈরি হবে। আর অ্যালডিহাইড থেকে যদি তুমি হাইড্রোজেনটা উল্টা কাজটা করো, হাইড্রোজেনটা অ্যালডিহাইড থেকে সরায় দাও, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে অ্যাসিড। ওকে, এখন এই যে 3-ফসফোগ্লিসারালডিহাইড এটা এবার অ্যাসিডে পরিণত হয়ে যাবে, তাই না? কি হবে ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন এইটুকুতেই শেষ নয়, এখানে আরেকটা ম্যাজিক আছে। আচ্ছা ভাইয়া ফসফেট গেল কই? আপনি মানে গ্লিসারিক অ্যাসিড বললেন, খেয়াল করো এখানে একটা ফসফেট ছিল না 3-ফসফো, আবার এই জায়গায় এই যে দেখো এই যে ফসফেটটা ছিল না NAD প্লাস ফসফেট, এই ফসফেটটাও কিন্তু ওর সাথে যুক্ত হবে, এই ফসফেটটাও ওর সাথে যুক্ত হবে। তাহলে আগে থেকেই ছিল একটা ফসফেট, এখন আবার এক্সট্রা এখান থেকে একটা ফসফেট যুক্ত হচ্ছে, তাহলে কয়টা ফসফেট হলো? দুইটা ফসফেট হয়ে গেল। তাহলে আমি যৌগটার নাম কি লিখবো? 1,3,20 কি লিখবো? 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3,20 ফসফো মানে দুইটা, 20 মানে কি দুই, তাহলে 1 আর 3 নাম্বার কার্বনের দুইটা ফসফেট আছে। কিভাবে ভাইয়া? আগে থেকেই তো এই যে 3-ফসফোগ্লিসারালডিহাইডে একটা ফসফেট ছিল, আর আরেকটা আসলো কোথা থেকে? এই যে ভাইয়া এখানে NAD প্লাস ফসফেট আছে না, এই ফসফেট থেকে আরেকটা আসছে, তাহলে আমার হয়ে গেল 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড। সবাই বুঝছো?
ওকে, এবার আসো এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি ঘটবে। এবার এখান থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড কিসে পরিণত হবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কিসে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কেন ভাইয়া আবারও ঝামেলা বুঝলাম না। 1,3-বিসফসফো ওখান থেকে আবার 3 ফসফো হয়ে গেল কেন? একটা ফসফেট গেল কই? গেল কোথায়? ফসফেট এখান থেকে সরে গেল। তার মানে মনে রাখবা, যখনই একটা ফসফেট সরতেছে তার মানে কি সেখানে এটিপি তৈরি হচ্ছে। কিভাবে দেখো, এই যে 1,3-বিসফসফো দুইটা ফসফেট ছিল, সে এখন কি করবে? একটা ফসফেট ছেড়ে দিবে। এখান থেকে একটা ফসফেট ছেড়ে দিলে এই যে একটা ফসফেট এইখানে এসে সে এডিপি আর একটা ফসফেট মিলে কি তৈরি করবে বলতো? এটিপি তৈরি করবে। কি তৈরি করলো? এটিপি তৈরি করলো। হিসেবটা বুঝছো? তাহলে যখনই আমরা দেখলাম যে একটা ফসফেট সরে যাচ্ছে যৌগ থেকে, তার মানে কি সেখানে এটিপি তৈরি হবে। আর যখন মনে রাখবা একটা ফসফেট যুক্ত হচ্ছে, কোন যৌগের সাথে একটা ফসফেট যুক্ত হচ্ছে, সেখানে এটিপি ভাঙবে। সেখানে কি হবে? এটিপি ভাঙবে। ওকে, তাহলে আমরা এই যে এখান থেকে একটা ফসফেট সরে যাচ্ছে, 1,3-বিসফসফো থেকে আমার হয়ে গেল 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে একটা ফসফেট সরে গেছে। একটা ফসফেট যে সরে গেল, এখন এইখান থেকে কি হইতেছে? এই যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হইল। এবার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আস্তে আস্তে কিসে পরিণত হলো? 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2-ফসফোগ্লিসারিক মানে জাস্ট ওর কার্বন সংখ্যাটা পাল্টেছে। এতক্ষণ ছিল 3 নম্বর কার্বনে, এখন 2 নম্বর কার্বনে। ওকে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, 2 ফসফো হইলো। এবার এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি ঘটবে? পানির অণু বের হয়ে যাবে। পানি বের হয়ে যাবে। পানি বের হয়ে গেলে সেটা কি হবে? অ্যালকোহল হয়ে যাবে। পানি বের হয়ে যাচ্ছে। এই 2-ফসফো অ্যাসিড থেকে যখন পানি বের হয় সেটা কি হয়? অ্যাসিড থেকে তুমি পানি বের করো, সেটা অ্যালকোহলে পরিণত হবে। তাহলে এই জায়গায় এবার 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি তৈরি হবে? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হইল। হ্যাঁ, একটা পানি বের হয়ে গেলে, অ্যাসিড থেকে পানি বের হয়ে গেলে সে কি হয় বলছি? অ্যালকোহল। মানে একটা অল মূলক আসে। তার মানে কি ফসফোইনল, দেখছো অল মূলক আছে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এখন এগুলো কি সবগুলাই কিন্তু 3 কার্বন। সবগুলাই কি 3 কার্বন না? কারণ এখানে কি আমার কার্বন যুক্ত হয়েছে বা বের হয়েছে? কিছুই হয়নি। তার মানে এটাও ছিল 3 কার্বন ফসফোগ্লিসারালডিহাইড। মানে নামের সাথে গ্লিসারল এটা থাকলে, গ্লি থাকলেই সেটা 3 কার্বন। তাহলে 3 কার্বন 3 কার্বন 3 কার্বন 3 কার্বন, এগুলো সবই 3 কার্বন। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এবার এরপরে কিসে পরিণত হবে? এবার একটা মজার ব্যাপার। দেখো, এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কিসে পরিণত হবে? পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। কিসে? পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। এটা কিসে পরিণত হবে? পাইরুভিক অ্যাসিডে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কিসে পরিণত হবে? পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। তাহলে পাইরুভিক অ্যাসিডে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড যখন পাইরুভিক অ্যাসিডে পরিণত হতে যাবে, তখন তার কি হবে? এডিপি থেকে এই যে দেখো একটা ফসফেট, তাহলে ফসফেটটা সরে গেল কোথায়? ছিল ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এখন এখান থেকে ভাইয়া এই পাইরুভিক অ্যাসিড হইলো। ফসফেট গেল কই? ওই যে ফসফেটটা সরে গেছে, ওই ফসফেটটা সরে এসে তাহলে কি করছে? সে এখানে এডিপি এর সাথে ফসফেট মিলে, সে এডিপি প্লাস ফসফেট মিলে এটিপি তৈরি করলো। কি তৈরি করলো? এটিপি তৈরি করলো। বুঝা গেছে? এটা হচ্ছে ব্যাপার। তাহলে আবার ফসফেটটা এখান থেকে সরে গেল। তাহলে এইখানে দেখো 2টা এটিপি অলরেডি তৈরি হয়ে গেছে। দেখছো? 2টা এটিপি তৈরি হলো। এই যে পাইরুভিক অ্যাসিড, হ্যাঁ, এই যে পাইরুভিক অ্যাসিড এই হিসেবে আছে পাইরুভিক অ্যাসিড, তাহলে এটাই আমার একটা হয়ে গেল না? এক অণু পাইরুভিক অ্যাসিড হইলো। একটা পাইরুভিক অ্যাসিডের অণু হইলো, একটা পেলাম, তাই না? এখন সেম জিনিসটাই, এখন তুমি তো বলছা ভাই, আপনি তো বললেন তখন কি পড়াইছেন? আপনি পড়াইছেন গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড হবে।
তাহলে এখানে তো আসলে একটা, আমি তো দেখলাম একটা, তাহলে আরেকটা কিভাবে আসবে? ওই যে সেম ভাবে এইটার 3-ফসফোগ্লিসারালডিহাইডের সাথে আরেকটা কি তৈরি হয়েছিল? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন তৈরি হয়েছিল না? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, হ্যাঁ, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, ঠিক আছে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন তৈরি হয়েছিল, তাই না? এই যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন এবার কি হবে? এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোনটা থেকে তোমার কি হবে দেখো, এইটা থেকে এবার সেম উপায় পাইরুভিক অ্যাসিড হবে। এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন থেকেও আমার সেম, এই যে এইখানে যা যা দেখছো সেম ভাবে এখান থেকেও সেম উপায়ে পাইরুভিক অ্যাসিড হবে। গট ইট? এখান থেকেও সেম উপায়ে পাইরুভিক অ্যাসিড হবে। ওকে, তাহলে এটা বুঝলাম। এখন ডাইহাইড্রক্সি অ্যাসিটোন থেকে যে আমার পাইরুভিক অ্যাসিড হবে, এই জায়গায় আমার কি বের হইলো? এই জায়গায় সেম ওই যে ওইখানে যা যা তৈরি হয়েছে তা তৈরি হবে। কি কি তৈরি হবে? NADH প্লাস H প্লাস, ওকে, ওই যে ওইটার মতো বললাম না, সেম জিনিস। তাহলে ওইখানে NADH প্লাস, ওইখানে এভাবে একটা এটিপি তৈরি হবে। বুঝছো কিনা? বলো। সেম। তাহলে আমার এইখানে এখন পাইরুভিক অ্যাসিড, সেম উপায়ে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন যেটা ওই যে দেখলাম আমরা তৈরি হয়েছিল, তাই না? এই যে এখানে তৈরি হয়েছিল না, এই যে ফ্রুক্টোজ, এই যে দেখো ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট ভেঙে আমার এই দুইটা তৈরি হয়েছিল। তাহলে এই জিনিসটাই আমি এরপরে দেখাইছি। দেখো এই যে 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে এটা এইভাবে হইলো, সেম উপায়ে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন থেকেও পাইরুভিক অ্যাসিড হবে এবং সেখানেও এগুলা তৈরি হবে ঠিক এইটার মতো, হ্যাঁ, ঠিক এটার মতো তৈরি হবে। ওকে, বলো সবাই, এতটুকু বুঝছো? আশা করি এটা মোটামুটি একদম ইজি। এখন একটা ঝামেলা, ভাইয়া এনজাইম কি পড়বো? হ্যাঁ, এনজাইম কি পড়বো ভাইয়া? এটা একটা চিন্তার বিষয়। আমি একটা সহজ টেকনিক বলে দিই, বলবো? সহজ একটা টেকনিক। কয়েকটা এনজাইমের নাম মনে রাখা, মনে রাখবা। দেখো কই গেল, এইখানে যেসব জায়গায়, আবার বলবি এনজাইমের নাম জন্য যে এই যে ভাই কয়েকটা এনজাইম কিছু লিখতে হবে কিনা, না লিখলেও হয়, বাট লিখলেও ভালো। ভাই দেখো, যেসব জায়গায় ফসফেটের আদান প্রদান আছে, ফসফেট বের হইছে, ফসফেট যুক্ত হইছে, যে সকল জায়গায় ফসফেট যুক্ত হইছে বা ফসফেট বের হইছে, সেই সব জায়গার এনজাইমের নাম কাইনেজ। কি নাম? কাইনেজ। এটা সহজ। ওই এনজাইমের নাম কি? কাইনেজ। যেমন দেখবা গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট, বইয়ে একটু মুখস্থ করে নিলেই হবে, আমি জাস্ট তোমাদের মেইন ইয়েটা বুঝাই দেই, ট্রিকটা বুঝাই দেই। দেখো এখানে ফসফেটের, এই যে ফসফেট, এখান থেকে একটা ফসফেট গ্লুকোজের সাথে যুক্ত হইলো না, তাহলে এখানে দেখো এনজাইমের নাম দেওয়া আছে হেক্সোকাইনেজ। কাইনেজ নামটা কমন। এরপরে দেখো আবার ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে এই যে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট হলো, মানে এখানেও ফসফেটের, দেখো এই যে ফসফেটের একটা আদান প্রদানের ব্যাপার আছে, মানে ফসফেট এখানে যুক্ত হয়েছে। তাহলে এইখানেও দেখবা এনজাইমের নামে কি আছে? ফসফোফ্রুক্টোকাইনেজ, মানে নামের সাথে যে ফসফোফ্রুক্টোকাইনেজ, মানে কাইনেজ নামটা মেইন থাকবেই। তাহলে এখানে ফ্রুক্টোজ থেকে এটা হয়েছে না, তাই নাম হয়ে গেছে ফসফোফ্রুক্টোকাইনেজ। দেখছো কেন কাইনেজ? কারণ ভাই এখানে ওই যে এটিপি ভাঙছে, মানে ফসফেটের ব্যাপার স্যাপার আছে। ওকে, তারপর আরেকটা ট্রিক শিখাই দিই। এই যে দেখো যেখানে হাইড্রোজেন সরে যাবে, কি বলছি? এই যে দেখো গ্লিসারালডিহাইড থেকে আমি কি বলছি, দুইটা হাইড্রোজেন সরে গেছে, সরে গিয়ে এই যে NAD এর সাথে NADH প্লাস H প্লাস তৈরি হয়েছে। হাইড্রোজেন যেখানে সরে যাবে ওই এনজাইমের নাম কি? ডিহাইড্রোজিনেজ। সহজ, দেখছো? তাহলে কি? ডিহাইড্রোজিনেজ, এটা বলছে। তাহলে হাইড্রোজেন যেখান থেকে সরে যাবে সেটার নাম কি? ডিহাইড্রোজিনেজ। কি নাম? ডিহাইড্রোজিনেজ।
ডিহাইড্রোজিনেস। মনে থাকবে এটা? বলো। ডিহাইড্রোজিনেস। ওকে, হাইড্রোজেন যেখানে সরে যাবে এটা। এরপরে দেখো আবারও এই জায়গায় দেখো বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারিক, এখানে এডিপি ভেঙে এটিপি, এডিপি ভেঙে এটিপি, তাহলে আবারও এখানে ফসফেটের একটা ব্যাপার হয়েছে না, ওই যে ফসফেট এখান থেকে সরে গেছে, তাহলে আবারও এখানে কাইনেস, আবারও এখানে এনজাইমের নাম কি? কাইনেস। কাইনেস, কাইনেস এনজাইমের কাজই ফসফেট সরানো, ফসফেট যুক্ত করা। দেখবা এখানে দেখবা এই এনজাইমের নাম দেওয়া আছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস, ওই যে যৌগের নাম অনুসারে, ওটা এমনিই বুঝবা, এইটুকু বুদ্ধি তোমাদের আছে, মেইন জায়গাটা বুঝো। তারপরে দেখো আবারও এরকম যাচ্ছ, এই যে দেখো আবারও এইখানে ফসফেট কি হয়েছে ভাইয়া, ফসফেট এই যে এখানে ফসফোইনল থেকে ফসফেটটাকে সরে গেছে, সরে গিয়ে এটিপি তৈরি করছে, এডিপির সাথে মিশে এটিপি তৈরি করছে। আবারও এখানে এনজাইমের নাম কি হবে? কাইনেস। কি কাইনেস? নাম দেখো, পাইরুভিক অ্যাসিড কাইনেস। বুঝছো? মানে ফসফিনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড হইতেছে, তাহলে যৌগের নাম কি, এনজাইমের নাম কি হবে? পাইরুভিক অ্যাসিড কাইনেস। কাইনেস কিন্তু কমন, কারণ এখানে ফসফেটের একটা আদান প্রদান মানে সরছে অথবা যুক্ত হইছে, এটা কাইনেস। এভাবে করে মনে রাখবা, মানে যেসব জায়গায় ফসফেটের দেওয়া নেওয়া কিছু একটা হইছে সেখানেই নাম কি? কাইনেস। আর যেখানে হাইড্রোজেন সরে গেছে সেটার নাম কি? ডিহাইড্রোজিনেস। হাইড্রোজেন সরে গেছে, ডিহাইড্রোজিনেস। মনে থাকবে? ইজি না? তাহলে আমরা ফাইনালি প্রমাণ করতে পারলাম যে আমি গ্লুকোজ থেকে আমি এখানে পাইরুভিক অ্যাসিড তৈরি করছি। গ্লুকোজ থেকে কি তৈরি করছি? পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, তাই না? 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে। আর কি তৈরি হয়েছে একটু খেয়াল করো তো, আর কি পাইছি আমরা? আমরা দেখলাম ভাইয়া NAD2H। হ্যাঁ, আমরা কি পাইলাম এখানে বলো তো আরেকটা? এই যে ভাইয়া এইখানে NAD2H একটা তৈরি হলো, এখানেও একটা, তার মানে 2টা NAD2H তৈরি হইলো, পাইলাম। এটিপি 2টা, 2টা এটিপি, আবার এখানেও 2টা, তাহলে কয়টা হলো? 4টা। কয়টা হলো? 4টা। তাহলে 2 এ 2 এ 4, 2 এ 2 এ 4 এটিপি হলো। তারপরে 4 এটিপি হইলো, তাহলে 4টা এটিপি তৈরি হলো, 2টা NAD2H তৈরি হলো। আর খরচ হইলো কি কি খেয়াল করো তো, এই যে দেখো এখানে খরচ হয়েছিল না, এই জায়গাটায় ওর খরচ হয়েছিল কিনা? একটা এটিপি খরচ হয়েছিল, এখানে একটা এটিপি খরচ হয়েছিল, তাহলে এটিপি খরচ হয়েছে কতটুকু? খরচ হয়েছে ভাইয়া 2 অণু। খরচ হয়েছে কয় অণু? 2 অণু। 2 অণু এখানে দেখো ভাঙছে না, এটিপি ভাঙছে, এখানেও একবার এটিপি ভাঙছে, তাহলে 2 অণু এটিপি খরচ হয়েছে, তৈরি হয়েছে 4 এটিপি এবং 2 অণু NAD2H। তাহলে আমরা গ্লাইকোলাইসিস থেকে কি কি পেলাম? এবার আমাদের গ্লাইকোলাইসিস থেকে প্রাপ্য, গ্লাইকোলাইসিস থেকে কি প্রাপ্য বলতো? গ্লাইকোলাইসিস থেকে আমরা পেলাম এখানে 2 অণু NADH প্লাস H প্লাস, হ্যাঁ এটা পেলাম। 4 অণু এটিপি তৈরি হয়েছিল, 4 অণু এটিপি তৈরি হয়েছে, হ্যাঁ এর মধ্যে আমার আবার 2 অণু এটিপি খরচ হয়েছে, 2 অণু এটিপি কি হয়েছে? খরচ হয়েছে, তাই না? তাহলে আমার বলতো 4 অণু তৈরি পাইছিল, ফাইন, ভালো কথা। এখন এর মধ্যে 2 অণু আমার কি হয়েছে? খরচ হয়ে গেছে, তাহলে নিট এটিপি, নিট কাটাকাটি করো, তাহলে নিট এটিপি আমরা কত পাই? 2 এটিপি পাই। নিট এটিপি কত পাচ্ছি? 2 এটিপি পাচ্ছি। বুঝে গেছে? তাহলে এইটা আগে আমরা বুঝলাম যে গ্লাইকোলাইসিস থেকে আমরা কি কি পাচ্ছি।
আচ্ছা, এবার আসো এই যে পাইরুভিক অ্যাসিডে, এখানে একটা তথ্য, পাইরুভিক অ্যাসিডে আমাদের কত পার্সেন্ট এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হইলো, এখানে তো কিছু শক্তি তো তৈরি হইলো, এই যে এটিপি টেটিপি এনএডি 2H, এগুলো কিন্তু শক্তি। এটি এনএডি 2H এই যে যেটা দেখলাম, এটাও কিন্তু পরবর্তীতে শক্তি তৈরি করবে, আমরা দেখব। তো এটা হচ্ছে তার গুরুত্ব কি, যে দেখো পাইরুভিক অ্যাসিডে বলা হয় যে তার 80% শক্তি জমা থাকে। তার মানে পাইরুভিক অ্যাসিড থেকে আরো অনেক কিছু তৈরি হবে, আরো অনেক শক্তি এখনো জমা আছে পাইরুভিক অ্যাসিডের ভিতরে। তার মানে আস্তে আস্তে আরো অনেক কিছু পাবো আমরা। মোট সুপ্ত শক্তির মাত্র 17% হইল, মানে গ্লাইকোলাইসিসে আমার মোট শক্তির 17% এখানে। এখনো দেখো সামনে আরো অনেক শক্তি তৈরি হওয়া বাকি আছে। সবচেয়ে বেশি শক্তি হয় ক্রেবস চক্রে গিয়ে। তাহলে আমরা গ্লাইকোলাইসিসের মেইন ব্যাপারটা বুঝলাম, এগুলো একটু তথ্য হিসেবে মনে রাখতে পারো আর কি, বইয়ে আছে। তো আমরা গ্লাইকোলাইসিসের এই পয়েন্টটা ক্লিয়ার, যে কি কি পাইলাম এবং কি কি কথা বলছে। তাহলে আমরা গ্লাইকোলাইসিস থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, গ্লাইকোলাইসিস থেকে কি পেলাম 2 অণু পাইরুভিক অ্যাসিড। এবার পাইরুভিক অ্যাসিড কিসে পরিণত হবে, কি ঘটবে, সেটা আমাদের দেখার বিষয়, তাই না? ওকে, দেখো, আচ্ছা, তো আমরা এরপরে যাই, গ্লুকোনিওজেনেসিস। গ্লাইকোলাইসিস বুঝলাম, গ্লুকোনিওজেনেসিস মানে কি জানো? গ্লুকোনিওজেনেসিস সহজ কথা ভাই, দেখো তো, গ্লুকো মানে কি গ্লুকোজ, গ্লুকোজ, নিও মানে কি, এভাবে আসো, নিও কি, নিউ মানে নতুন নতুন, হ্যাঁ নতুন। জেনেসিস মানে কি তৈরি, জেনেসিস মানে কি তৈরি। তাহলে আমি নতুন করে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলবো, গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, নতুন করে আমার গ্লুকোজ তৈরির এই প্রক্রিয়াটাকে কি বলি, গ্লুকোনিওজেনেসিস বলে থাকি। ঠিক আছে, গ্লুকোনিওজেনেসিস। ওকে, ফাইন। এবার আসো, তাহলে আমরা গ্লুকোনিওজেনেসিসের কথা বললাম, যে কি বলছেন, যে নতুন করে আমার এটা তৈরি হওয়ার প্রক্রিয়া, গ্লুকোনিওজেনেসিস। ওকে, এখন আসো পাইরুভিক অ্যাসিডের জারণ, পাইরুভিক অ্যাসিডের জারণ। তো পাইরুভিক অ্যাসিডের জারণটা কি, পাইরুভিক অ্যাসিড কি ঘটে? আচ্ছা, একটা পাইরুভিক অ্যাসিড বুঝি, তাহলে তো আমার হয়ে যাবে। আমাদের পাইরুভিক অ্যাসিড কয়টা আছে হাতে? দুইটা। কয়টা? দুইটা পাইরুভিক অ্যাসিড। ওকে, তো এই পাইরুভিক অ্যাসিড কি ঘটে, আসো, পাইরুভিক অ্যাসিডে কয় কার্বন জানো? 3 কার্বন, তাই না? আমরা তো বলছি 3 কার্বন বিশিষ্ট। পাইরুভিক অ্যাসিড থেকে কি ঘটে এর মাঝে, দেখো, পাইরুভিক অ্যাসিড থেকে 2টা হাইড্রোজেনকে সরায় নেওয়া হয়। পাইরুভিক অ্যাসিড থেকে কি করা হয়? 2টা হাইড্রোজেনকে সরায় নেওয়া হয়। তাহলে আমার কি দেখতেছো এখানে, এনএডি, এখানে কি হবে, 2টা হাইড্রোজেন এনএডির কাছে চলে যাবে। এই যে পাইরুভিক অ্যাসিড থেকে 2টা হাইড্রোজেন নিয়ে নিল, এনএডি কি করলো, 2টা হাইড্রোজেন নিয়ে সে কি হলো, এনএডিএইচ প্লাস এইচ প্লাস হইল। আচ্ছা, ভালো। এরপরে এই পাইরুভিক অ্যাসিড থেকে 1 অণু কার্বন ডাই অক্সাইডও বের হয়ে যায়। কি বের হয়ে গেল? 1 অণু কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল। 1 অণু কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল। অন্যদিকে ওর সাথে আবার কি যুক্ত হলো বলতো? ওর সাথে যুক্ত হলো কোএনজাইম এ। এটা এক ধরনের এনজাইম, একটা যৌগ, কোএ বলা হয়। হ্যাঁ, কোএ। তাহলে আমি দেখলাম কি বলছি আবারও, পাইরুভিক অ্যাসিডে থেকে 2টা হাইড্রোজেন সরে গেল। কি হইলো? 2টা হাইড্রোজেন সরে গেছে। হ্যাঁ, ওকে। তাহলে দেখো, পাইরুভিক অ্যাসিড থেকে 2টা হাইড্রোজেন ওইটা এনএডির সাথে যুক্ত হয়ে ওরা এনএডিএইচ প্লাস এইচ প্লাস, এদিক থেকে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল। তার মানে কি? তার মানে পাইরুভিক অ্যাসিড থেকে কিন্তু একটা কার্বন ছুটে গেল, কার্বন সরে গেছে। একটা কার্বন কি হয়েছে? পাইরুভিক অ্যাসিড থেকে সরে গেছে কার্বন। ওকে, আর আরেকটা যৌগ এই কোএনজাইম এ এটা যুক্ত হইল। এই জিনিসটা কোথায় ঘটতেছে? এটা কিন্তু ঘটে মাইটোকন্ড্রিয়ায়। কোথায় বলো? মাইটোকন্ড্রিয়া। কারণ ওটা তখন এই যে পাইরুভিক অ্যাসিড, ও কি হয়, সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায় চলে যায়। সাইটোপ্লাজম থেকে পাইরুভিক অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়ার দিকে চলে যায়।
এটা তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে তোমার এরপরে যেটা ঘটলো সেটা কি বলতো, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কো এ, ওই যে কো এ, এই এনজাইমটা কোএনজাইম এ, এটাকে বলে কোএনজাইম এ, এটা যুক্ত হলো। তাহলে এই অ্যাসিটাইল কোয়ে তোমরাই বলো এটা কয় কার্বন বিশিষ্ট হবে? পাইরুভিক অ্যাসিড থেকে এই যে এতগুলা ঘটনা ঘটলো, হাইড্রোজেন সরলো, কার্বন ডাইঅক্সাইড বের হলো, একটা কোয়ে যুক্ত হলো, মিলে ফাইনালি এই যৌগটা হবে অ্যাসিটাইল কোয়ে। তোমরা বলো তো ভাইয়া এটা কয় কার্বন বিশিষ্ট হবে? তোমরাই বলো এটা কয় কার্বন বিশিষ্ট হবে, বলো তো। দেখি একটু তো তোমাদের রেসপন্স গুড। লিওন সরকার সে অ্যান্সার করছে এটা তাহলে 2 কার্বন, তাই না? সে বলছে, বাকিরা ঘুমায় গেছে। ওকে, মিনতি দাসও বলছে 2। এক্স্যাক্টলি, দেখছো তোমরাই বুঝে গেছো, লজিক্যাল। তাহলে ভাইয়া পাইরুভিক অ্যাসিড 3 কার্বন ছিল, এখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড তো বের হয়ে গেছে, তাহলে এটা কয় কার্বন হবে? এটা 2 কার্বন। এটা কয় কার্বন ভাইয়া? 2 কার্বন। হইলো। এবার বলো তো তোমরা ভাইয়া পাইরুভিক অ্যাসিড কয় কার্বন ছিল, মানে পাইরুভিক অ্যাসিড কয় অণু ছিল? আমরা তো এটা বুঝলাম যে একটা পাইরুভিক অ্যাসিড কিসে পরিণত হলো। এখন কথা হচ্ছে ভাই পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট ছিল, মানে সরি কয় অণু ছিল পাইরুভিক অ্যাসিড? 2 অণু। পাইরুভিক অ্যাসিড ছিল তাহলে 2 অণু, তাই না? এটা কয়টা ছিল? 2 অণু। আচ্ছা এভাবে না লিখে তাহলে পাইরুভিক অ্যাসিড ছিল 2 অণু, তাই না? তাহলে সেম জিনিসগুলা সবগুলা 2 2 হবে না? 2 গুণ 2 গুণ, তাহলে 2টা NAD2H। বুঝছো তো? একটা পাইরুভিক অ্যাসিড দেখাইলাম এতক্ষণ, তাহলে 2টা পাইরুভিক অ্যাসিড থেকে আমার সবগুলা দ্বিগুণ দ্বিগুণ হবে না? তাহলে 2টা কার্বন ডাই অক্সাইড, 2টা NAD মিলে 2টা NAD2H হবে, ঠিক আছে? 2টা কোয়ে মিলে এগুলা, ফাইনালি অ্যাসিটাইল কোয়েও কয় অণু হবে? 2 অণু হবে। হ্যাঁ, কয় অণু হবে? 2 অণু হবে। বুঝছো সবাই? বলো তো জি ভাইয়া বুঝেছি, এভাবে বলো জি ভাইয়া বুঝেছি। গুড। তাহলে আমি যদি বলি এখন এই পাইরুভিক অ্যাসিডের জারণ থেকে আমার প্রাপ্যতা কি, প্রাপ্যতা এই জায়গা থেকে আমি কি কি পেলাম? প্রথমেই আমি 2 অণু অ্যাসিটাইল কোয়ে পাইছি, তাই না? 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে, এই যৌগটা পেলাম। আচ্ছা ফাইন। 2 অণু কার্বন ডাই অক্সাইড পেলাম, 2 অণু কার্বন ডাই অক্সাইড পেলাম। এরপরে কি পেলাম আমরা? এখানে 2 অণু NADH প্লাস H প্লাস, এটা পেলাম। এটা পেলাম। গট ইট? তাহলে আমরা প্রাপ্যতাগুলো আমরা এক জায়গায় লিখে রাখি, প্রাপ্যতা এগুলো আমরা পেয়েছি। এই জায়গা থেকে কি কি পাইছি? এগুলো পাইছি, মনে থাকবে। 2 অণু অ্যাসিটাইল কোয়ে, এই 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু NADH, NAD2H। এবার আসো এই যে, তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড কিন্তু মাথায় রাখতে হবে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড এখানে পাইছি। আমরা কিন্তু কি পড়েছি মনে আছে যে গ্লুকোজ আর অক্সিজেন মিলে এরা কি হয়, কয় অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করে? 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এবং আলটিমেটলি 36 ATP তৈরি হয়। আমি কিন্তু এই যে ওই যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয় না, বললাম যে শ্বসন বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 6 অণু, এর মধ্যে দেখো 2 অণু কিন্তু এখানে অলরেডি পেয়ে গেছে, 2 অণু এখানে তৈরি হয়ে গেছে, আরো বাকি 4 অণু, ওটা আমরা দেখবো এখন কিভাবে হয়। ঠিক আছে, এখন আমরা দেখবো। তার মানে
আমরা যে পড়েছি শ্বসন বিক্রিয়ায় 6 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এর মধ্য থেকে এখন পেয়ে গেলাম যে ভাইয়া এই যে এইখানেই তো 2 অণু, এইখানেই তো 2 অণু, তাই না? ওকে, হইল এতটুকু হিসেবগুলো। এগুলা দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে শক্তি হিসেব করব, বুঝছো? এগুলো দিয়ে আমরা পরবর্তীতে শক্তি হিসেব করব, সো একটু মাথায় রাখতে হবে। এইবার আসো ক্রেবস চক্র। এই যে একটু আগে দেখলাম অ্যাসিটাইল কোয়ে, এই অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করবে, ঢুকে তারপরে অনেক কিছু ঘটবে। এইটা হচ্ছে ক্রেবস চক্র, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে ক্রেসব নামটা ক্রেসব হয়ে গেছে, ওকে, ক্রেবস ক্রেবস চক্র। ওকে, এখন আমরা এই ক্রেবস চক্র আসো শুরু করি। দেখো অ্যাসিটাইল কোয়ে কয় অণু ছিল? একটু আগে আমরা দেখলাম 2 অণু অ্যাসিটাইল কোয়ে। আমরা আগে এক অণুটা দেখি, একটা অণু অ্যাসিটাইল কোয়ে কি তৈরি করে, তাহলে সেম করে আমরা আবার ডাবল করে দিতে পারবো, বুঝছো তো? মানে একটা অ্যাসিটাইল কোয়ে সে কি করবে ক্রেবস চক্রে, তারপরে ওটার সাথে আমরা 2 অণু গুণ করে দেব, তাহলেই তো আমরা হয়ে যাবে 2 ইনটু, কারণ অ্যাসিটাইল কোয়ে কয়টা? এখানে 2টা অ্যাসিটাইল কোয়ে। তো আমরা দেখি একটা থেকে কি হয়। ওকে, অ্যাসিটাইল কোয়ে এই অ্যাসিটাইল কোয়ে যে যৌগটা, সে কি করবে, এইখানে আগে থেকে একটা যৌগ থাকে, আগে থেকেই একটা যৌগ থাকে যার নাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাকে কি বলে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বলে। তাকে কি বলে বলো তো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বলে। ওকে, আর এইদিকে অ্যাসিটাইল কোয়ে তো আসলো। তো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যৌগটা না আগে থেকেই এখানে থাকে, মানে এই জায়গাটায় মাইটোকন্ড্রিয়ার ভিতরে আগে থেকেই থাকে। তো এইটা হচ্ছে আগে থেকেই থাকে, তো সারাক্ষণ এখানেই থাকে এই জায়গায়, এজন্য ওকে বলা হয় আবাসিক অণু বলা হয়। ওকে কি নাম দেওয়া হয়? আবাসিক অণু। কেন? কারণ ও আগে থেকেই থাকে, আবাসিক মানে সেই জায়গার বাসিন্দা, তো আগে থেকেই থাকবে। আচ্ছা, এখন আসো এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন জানো? 4 কার্বন। 4 কার্বন। অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন? 2 কার্বন। অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন বিশিষ্ট আমরা পড়েছি? 2 কার্বন। তাহলে এই দুইটা মিলিত হয়ে কি তৈরি করবে? একটা 6 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি করবে। একটা কি তৈরি করবে বলো তো? এই দুইজন মিলিত হয়ে, খেয়াল করো, এই দুইজন মিলিত হয়ে কি তৈরি করবে? 6 কার্বন বিশিষ্ট যৌগ যার নাম সাইট্রিক অ্যাসিড। যার নাম কি? সাইট্রিক অ্যাসিড তৈরি করবে। সে কি তৈরি করবে? সাইট্রিক অ্যাসিড তৈরি করবে। ওকে, এই যে সাইট্রিক অ্যাসিড, এই সাইট্রিক অ্যাসিড কয় কার্বন জানো? 6 কার্বন না? সাইট্রিক অ্যাসিড কয় কার্বন? 6 কার্বন। তাহলে দেখো এই যে ক্রেবস চক্রে কি ঘটলো? ওই যে একটু আগে আমার তৈরি হলো অ্যাসিটাইল কোয়ে, এই অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুইটা মিলে, ওটা 2 কার্বন এটা 4 কার্বন, দুইটা মিলে একটা যৌগ তৈরি করে ফেললো সাইট্রিক অ্যাসিড। এখন এই সাইট্রিক অ্যাসিড, এই যৌগটা হচ্ছে তার প্রথম স্থায়ী যৌগ। এটা কি? তার প্রথম স্থায়ী পদার্থ। হ্যাঁ, তাহলে ক্রেবস চক্রের প্রথম প্রশ্ন আসতে পারে, ক্রেবস চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটা? ক্রেবস চক্রের প্রথম স্থায়ী যৌগ হচ্ছে তোমার কি? সাইট্রিক অ্যাসিড। এজন্য ক্রেবস চক্রের আরেকটা নাম হচ্ছে, দেখবা বলে সাইট্রিক অ্যাসিড চক্র। ক্রেবস চক্রের আরেকটা নাম কি? সাইট্রিক অ্যাসিড চক্র। কেন বলা হইলো? কারণ ভাইয়া ক্রেবস চক্রের প্রথম স্থায়ী যৌগ হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ওকে, এবার এই সাইট্রিক অ্যাসিড কি হবে? ও পরিণত হয় আইসোসাইট্রিক অ্যাসিড। ও কিসে? আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয়।
গেল সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড। এই আইসোসাইট্রিক অ্যাসিড তারপরে কি হবে বলতো, আইসোসাইট্রিক অ্যাসিডটা এবার পরিণত হবে আলফা কিটোগ্লুটারিক। এটাকে আমি একটা ছন্দ দিয়ে দিব, এটা দিয়ে মনে রাখতে পারবা, সিরিয়ালটা মনে রাখতে পারবা। দেখো আইসোসাইট্রিক অ্যাসিড ক্রেবস চক্র কিন্তু তোমাদের কলেজের পরীক্ষায় মাঝে মাঝে আসে, বাট বোর্ড পরীক্ষায় খুব একটা বেশি আসে না ক্রেবস চক্র। তো যেটা বললাম আইসোসাইট্রিক অ্যাসিড, এই আইসোসাইট্রিক অ্যাসিড কি হয়েছে, এই আইসোসাইট্রিক অ্যাসিড তারপরে ও কিসে পরিণত হবে বলতো? এই যে আইসোসাইট্রিক অ্যাসিড স্থায়ী যৌগ বলা হয় কেন? কারণ স্থায়ী যৌগ হচ্ছে ও মানে প্রথম মানে ও এমন না যে এটা তৈরি না হইতেই ভেঙে যাবে, মানে এমন না যে ওটা তৈরি না হতেই ও আবার ভেঙে যাবে, এরকম যৌগ না, এই জন্য এটা স্থায়ী যৌগ, বুঝছো? মানে স্টেবল। আর এমন একটা যৌগ হইলো হইতে না হইতে ভেঙে গেছে, হইতে না হইতে তাকে তো স্থায়ী বলা যাবে না এটা। তো এইভাবে করে তার সাইট্রিক অ্যাসিড হলো আইসোসাইট্রিক অ্যাসিড। এবার আইসোসাইট্রিক অ্যাসিড এখানে কি ঘটে, এখানে একটা ব্যাপার আসে। দেখো এই যে আইসোসাইট্রিক অ্যাসিড থেকে দুইটা হাইড্রোজেনকে সরানো হয়, কি হয়, দুইটা হাইড্রোজেন এখান থেকে নিয়ে নেয়, কে নেয়? এই যে এনএডি দুইটা হাইড্রোজেন নিয়ে সে কি হয়, NADH প্লাস H প্লাস হয়। কি হবে, এই NAD আইসোসাইট্রিক অ্যাসিড থেকে NADটা এই দুইটা হাইড্রোজেনকে নিবে, নিয়ে সে NADH প্লাস H প্লাস তৈরি করবে, NADH প্লাস H প্লাস তৈরি করবে। গট ইট? NADH, NAD থেকে NADH প্লাস H প্লাস। এবার আসো এই জায়গায় কি বলছে, এই জায়গায় দেখো তো, এখান থেকে আইসোসাইট্রিক অ্যাসিড, তাহলে এই জায়গা থেকে আরেকটা ঘটনা ঘটে, কার্বন ডাই অক্সাইড বের হয়। কার্বন ডাই অক্সাইড কি হয়, বের হয়ে যায়। তাহলে ভাইয়া ওর এখান থেকে হাইড্রোজেন সরে গেল, সরে গিয়ে NAD থেকে NADH প্লাস তৈরি হলো, আবার ওইখান থেকে একটা কার্বনও সরে গেল, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে এখান থেকে। তো ফাইনালি এখানে যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে আলফা কিটো গ্লুটারিক, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড এটা কয় কার্বন বলো তো? 5 কার্বন হয়ে যাবে না? কেন 5 কার্বন হলো ভাইয়া? ওই যে এখানে ওরা তো 6 কার্বন ছিল, এরা 6 কার্বন, এখান থেকে একটা কার্বন ডাই অক্সাইড সরে গেছে, তাহলে এটা কি হয়ে গেল, 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ হয়ে গেল। 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ হয়ে গেল। ওকে ফাইন। এখন আসো এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড এবার কি ঘটবে, এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড এবার পরিণত হয়, দেখো সাকসিনাইল কোএ, কিসে, সাকসিনাইল কোএ, এই যৌগ হয়ে গেল। এখন ভাই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোএ এটা কেমনে কি হলো, তাহলে মাঝখানে কেন পাল্টাইলো, পাল্টানোর কারণ কি? ওই যে দেখো পাল্টানোর কারণ হচ্ছে ভাইয়া এইখানে NAD থেকে কি হইলো, NADH প্লাস H প্লাস তৈরি হলো, ঠিক আছে, NAD থেকে NADH প্লাস H প্লাস তৈরি হলো। আর ওই দিক থেকে কি বের হয়ে গেল, এই দিক থেকে বলো তো, এদিক থেকে সে কি বের হয়ে গেল, এই দিক থেকে দেখো NAD থেকে যখন NADH প্লাস H প্লাস এটা হলো, আর এই দিক থেকে কি বের হয়ে গেল, এই দিক থেকে ভাইয়া কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল। ওইটার মতো কাহিনী, ওটার মতো কাহিনী। যখন NADH তৈরি হলো আবার একটা কার্বন বের হয়ে গেল, একটা কার্বন ডাই অক্সাইড আবার বের হয়ে গেল, তাহলে আবার জিনিসটা কি হইলো দেখো তো, এখানে আবার একটা কার্বন কমে গেল, তাহলে ওইখানে ছিল 5 কার্বন, তাহলে সাকসিনাইল কোএ এটা কয় কার্বন হয়ে গেল, 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ হয়ে গেল। কয় কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ হয়ে গেল। ওকে ফাইন। এবার এই সাকসিনাইল কোএ তারপরে কি করবে বলো তো, এবার আসো এই সাকসিনাইল কোএ এটা থেকে তারপরে কি হবে, সাকসিনাইল কোএ এটা থেকে তারপরে ঘটবে সাকসিনিক
সাকসিনিক অ্যাসিড। সাকসিনাইল কোয়ে এবার কিসে পরিণত হয়ে গেল? সাকসিনিক অ্যাসিড। তো এইটা এখানে আর কার্বন ডাইঅক্সাইড বের হবে না। তো এই ধাপে তার যেটা ঘটে, একটা এডিপি এটিপিতে পরিণত হয়ে যায়, এডিপি এটিপিতে পরিণত হয়ে যায়। ঠিক আছে, ওকে। এই ধাপে এসে তাহলে সাকসিনাইল কোয়ে সাকসিনিক অ্যাসিডে হইল, হইল। এবার আসে, এটাও কি 4 কার্বন। এখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর বের হইছে, তো এটা যা আছে। সাকসিনিক অ্যাসিড এরপরে আবার কিসে পরিণত হবে? ফিউমারিক অ্যাসিডে পরিণত হবে। কিসে? দেখো, সাকসিনিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিডে পরিণত হবে, ফিউমারিক অ্যাসিডে পরিণত হবে। সাকসিনিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিডে পরিণত হবে। এখন যখন আবার আসুন, এই যে সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড কেন হবে? কেন হবে ভাইয়া? কারণ আবারও এইখান থেকে 2টা হাইড্রোজেন নিয়ে নিবে। কে নিবে? ওই যে এনএডি, ও কি করবে? এইখান থেকে 2টা হাইড্রোজেন নিয়ে নিবে, নিয়ে NADH প্লাস H প্লাসে পরিণত হবে, NADH প্লাস H প্লাসে পরিণত হবে। NAD কি হলো? NADH প্লাস H প্লাসে পরিণত হলো। ঠিক আছে, হ্যাঁ, এটা এটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড। এটা কি? ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড। ওকে, এই ফিউমারিক অ্যাসিড তারপরে কিসে পরিণত হবে? ফিউমারিক অ্যাসিড তারপরে সে যায় ম্যালিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড থেকে কি হয়? ম্যালিক অ্যাসিড হয়। ঠিক আছে, ফিউমারিক অ্যাসিড থেকে কি হয়? ম্যালিক অ্যাসিড হয়। আর এই যে ম্যালিক অ্যাসিড, তাহলে এরাও কিন্তু দেখো সবাই 4 কার্বন, এরা সবাই কি 4 কার্বন, কারণ এখানে কোনো কার্বন ডাইঅক্সাইড বের হয় নাই, তাই না? গেল। ম্যালিক অ্যাসিড থেকে এরপরে আবার চলে আসে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। তাহলে ম্যালিক অ্যাসিডও কয় কার্বন? আমরা জানি 4 কার্বন। ম্যালিক অ্যাসিড 4 কার্বন, কারণ এখানে তো সবাই 4। ম্যালিক অ্যাসিড থেকে যখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হবে, তখন আবার আরেকটা ঘটনা। ম্যালিক অ্যাসিড থেকে কি হয়? এখান থেকে তোমার আবারও 2টা হাইড্রোজেন সরে যায়। তাহলে কি হবে তখন? 2টা হাইড্রোজেন সরা মানে কি? এটাকে কে নিবে? এই যে NAD, এটা এক ধরনের কোএনজাইম বলে, NAD। এই NAD যৌগটা কি করবে? ওর থেকে 2টা হাইড্রোজেন নেবে। এই যে ম্যালিক অ্যাসিড থেকে 2টা হাইড্রোজেন নিয়ে সে কি হয়ে গেল? NADH প্লাস H প্লাস হয়ে গেল। সে কি হয়ে গেল? NADH প্লাস H প্লাস হয়েছে। বুঝছো? NADH প্লাস H প্লাস তৈরি হয়েছে। ওকে, ফাইন, হইলো। এটা যখন হলো, এদিক থেকে আবারও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আবার আগের মতো হলো, আবার এরকম একটা অক্সালো অ্যাসিটিক হলো, আবার ওইখান থেকে অ্যাসিটাইল কোয়ে হবে, আবার ওইভাবে সেম ভাবে এরকম আসবে, হ্যাঁ, আবার প্রতিবার এভাবে যাবে। আর দেখো মাঝে সে কি তৈরি করলো, হিসেবটা বুঝে এবার। মাঝে সে NADH, এখানে একটা NADH, এখানে একটা NADH। তাহলে একটা অ্যাসিটাইল কোয়ে যখন এইভাবে ঢুকলো, সে এই ক্রেবস চক্রে ঢুকে সে কয়টা NAD2H তৈরি করলো? 3টা। এটিপি কয়টা তৈরি করলো? NAD2H মানে সরি, এখানে একটা ভুল আছে, এখানে একটা ভুল লিখছে, সরি, এটা FAD হবে, এখানে ভুলে লিখেছে FAD। এটা আরেকটা যৌগ। এই FAD কি হবে? FAD2H, মানে NAD না, FAD। ঠিক আছে, FAD। তো এই যে FAD2H তৈরি হলো আরেকটা। তাহলে আমরা দেখলাম যে একটা অ্যাসিটাইল কোয়ে, কি বলছি? একটা অ্যাসিটাইল কোয়ে তোমার এই যে ক্রেবস চক্রে ঢুকে সে কি করলো? সে হচ্ছে ভাইয়া এই জায়গা থেকে আমরা কি দেখলাম? যে দেখো এই যে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে ঢুকে সে 3টা NAD2H, একটা ATP, একটা FAD2H এই যৌগ তৈরি করে। এখন তোমরা বলো তো ভাইয়া, আমাদের অ্যাসিটাইল কোয়ে কয়টা ছিল? কয় অণু অ্যাসিটাইল কোয়ে ছিল? একটু বলো তো যে ভাইয়া আমাদের অ্যাসিটাইল কোয়ে
কয় অণু ছিল? আপনি একটু আমাদেরকে এইটা বলেন, বলো। অ্যাসিটাইল কোয়ে আমাদের কয়টা ছিল দেখি তো সবাই। বলো 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 বলো। অ্যাসিটাইল কোয়ে কয়টা, কয় অণু অ্যাসিটাইল কোয়ে হয়েছিল পারবা? গুড, আমাদের 2 অণু অ্যাসিটাইল কোয়ে ছিল, রাইট? ভেরি গুড, 2 অণু অ্যাসিটাইল কোয়ে। ওকে ওকে ফাইন। তাহলে এবার তুমি যখন এগুলা বলতেছো, এখন আর কার্বন ডাই অক্সাইড কয় অণু এখানে তৈরি হলো? এই যে অ্যাসিটাইল কোয়ে থেকে এখানে দেখো দুইটা। একটা অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা এগুলা পাইছি, এগুলা দেখছো টোটাল হিসাবটা, তাহলে দুইটা থেকে 2 গুণ 2 ইন্টু 2 করলেই তো হবে। একটা অ্যাসিটাইল কোয়ে থেকে যদি এটা হয় তাহলে দুইটা থেকে কি হবে, রাইট? চলো হ্যাঁ, চলো এবার এইটা নিয়ে আমরা একটু জানবো। হ্যাঁ, ওকে ওকে, তো আসো আমরা এই যে ক্রেবস চক্রে আমরা কি দেখলাম, আমরা ক্রেবস চক্রে কি দেখলাম বলতো? ক্রেবস চক্রে, হ্যাঁ ক্রেবস চক্রে আমরা কি দেখলাম? ক্রেবস চক্রে আমরা দেখলাম যে ভাইয়া এই জায়গাটায় একটা অ্যাসিটাইল কোয়ে, এক অণু অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে, এইটা থেকে আমরা কি পাচ্ছিলাম? আমরা দেখতেছিলাম ভাইয়া 3 অণু NAD2H, 3 অণু NAD2H। তারপরে আমরা কি দেখতেছিলাম? এখান থেকে কি পাচ্ছি আমরা ভাইয়া? তোমার হচ্ছে 1 অণু FAD2H, 1 অণু ATP, এবং আমরা কি পাচ্ছিলাম? আমরা দেখতেছিলাম যে ভাইয়া 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু কার্বন ডাই অক্সাইড। দেখছো, এটাই তো দেখলাম যে ক্রেবস চক্রে আমরা একটা অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা এগুলা পাচ্ছি। ওকে, এখন তুমি যদি তাহলে এখানে 2 গুণ দাও, তাহলে একটা থেকে তুমি যা পাচ্ছিলা, তাহলে এখন 2 ইন্টু অ্যাসিটাইল কোয়ে, আমাদের অ্যাসিটাইল কোয়ে ছিল 2টা, তাহলে এই যে ক্রেবস চক্রে 2টা অ্যাসিটাইল কোয়ে যখন যাবে তখন এগুলা ডাবল ডাবল তৈরি হবে না? ডাবল ডাবল তৈরি হবে, তাহলে 2 ইন্টু 3, 2 ইন্টু 1, 2 ইন্টু 1, 2 ইন্টু 2। দেখছো, তাহলে 2 অণু অ্যাসিটাইল কোয়ে আলটিমেটলি এগুলো সব ডাবল ডাবল হবে। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি? ফাইনালি কি পাচ্ছি? তাহলে আমরা এখান থেকে 4 অণু কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। কি পাচ্ছি? 4 অণু কার্বন ডাই অক্সাইড, মনে আছে? আর এর আগে আমরা ওই যে পাইরুভিক অ্যাসিডের জারণ সেখানে পড়েছিলাম 2 অণু কার্বন ডাই অক্সাইড, তাহলে 2 আর 4 কত হলো? 6 অণু কার্বন ডাই অক্সাইড। কত হলো? 6 অণু কার্বন ডাই অক্সাইড। হিসাব মিলছে? আমরা বিক্রিয়ায় পড়েছিলাম যে 6 অণু কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, তাহলে হিসাব এখানে বরাবর হয়ে গেল। ওকে, তারপরে দেখো এইটা গেল, আর শক্তি এইখানে কি পাচ্ছিলাম শক্তিগুলা? তাহলে দেখো 6 অণু NAD2H, ঠিক আছে, 2 অণু FAD2H, 2 অণু ATP, 2 অণু ATP, ঠিক আছে, এইগুলা 2 অণু ATP। ক্লিয়ার সবাই? হ্যাঁ সবাই, এতটুকু আমরা বুঝতে পারছি।
তো ফাইন, এখন আসো এই জায়গাটা থেকে তাহলে ভাইয়া কত এটিপি তোমরা জানো? এই যে 6 অণু NAD2H ও কি করে? ও যে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট, ওটা আমরা কালকে পড়বো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে ও 3 এটিপি তৈরি করে। আমরা এগুলো 9 10 পড়ছি, তাহলে 6 × 3 সেইখানে মোট 18 এটিপি তৈরি হলো। একটা NAD2H কয় এটিপি তৈরি করতে পারে? 3 এটিপি। একটা NAD2H 3 এটিপি তৈরি করে। দুইটা FAD2H কয় এটিপি? 2 এটিপি করে। একটা FAD2H 2 এটিপি তৈরি করে, তাহলে দুইটা FAD2H 2 × 2 4 এটিপি। বুঝছো? এগুলো 9 10 পড়ছো না? কেন হইলো? FAD2H, একটা FAD2H থেকে 2টা এটিপি, একটা NAD2H থেকে 3টা এটিপি। কেন, কিভাবে, এটা আমরা কালকে পড়বো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে আমরা পড়বো। আর এখানে তো অলরেডি 2 এটিপি আছেই, তাহলে 2 এটিপি। তাহলে মোট কত এটিপি ক্রেবস চক্র থেকে আমরা মোট কত এটিপি পাচ্ছি বলো? ক্রেবস চক্র থেকে আমরা মোট পাচ্ছি 24 এটিপি। এইটা হচ্ছে ক্রেবস চক্র থেকে আমরা মোট 24 এটিপি পাচ্ছি। ঠিক আছে, 24 এটিপি। এইটা হচ্ছে আমার শক্তি, ক্রেবস চক্রের শক্তি। ক্রেবস চক্রের কিছু অপর নাম, ক্রেবস চক্রকে বলা হয় অ্যামফিবোলিক পাথওয়ে। ক্রেবস চক্রকে কি বলা হয়? অ্যামফিবোলিক পাথওয়ে। মানে ক্রেবস চক্রের মাধ্যমে সবাই কিন্তু শক্তি তৈরি করতে পারে। গ্লুকোজ বলো, এই যে আমিষ, সবাই এই ক্রেবস চক্রের মাধ্যমে তৈরি করতে পারে। বুঝছো? ক্রেবস চক্রের মাধ্যমে সবাই এটিপি তৈরি করতে পারবে এই ক্রেবস চক্রের হয়ে। হ্যাঁ, তুমি চর্বির কথা বলো, চর্বিও কিন্তু ওই অ্যাসিটাইল কোয়ে হয়, সেখান থেকে ও ধাপে ধাপে এই ক্রেবস চক্রের মাধ্যমে সে কিন্তু এটিপি তৈরি করতে পারে। চর্বি, গ্লুকোজও পারে। তো এই জন্য সবাই পারে, অ্যামফিবোলিক পাথওয়ে বলে। সবাই এখানে এসে শক্তি তৈরি করে। এবার আরেকটা নাম আছে এই ক্রেবস চক্রের, অপর নাম কি জানো? ক্রেবস চক্রের আরেকটা নাম আছে, ওর অপর নাম হচ্ছে ট্রাইকার্বক্সিলিক চক্র। আমরা একটা বললাম কি সাইট্রিক অ্যাসিড চক্র বলে, প্রথম স্থায়ী যৌগ সাইট্রিক অ্যাসিড, তাই সাইট্রিক অ্যাসিড চক্র। ওর আরেকটা নাম হচ্ছে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। কেন কেন ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র? কারণ ভাইয়া এই ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র মানে তার স্থায়ী যৌগে কয়টা কার্বক্সিলিক মূলক আছে? 3টা কার্বক্সিলিক মূলক আছে। অর্থাৎ তার সাইট্রিক অ্যাসিড আছে না, যেটা তার স্থায়ী প্রথম যৌগ, ওই সাইট্রিক অ্যাসিডে কয়টা তোমার হচ্ছে যে কার্বক্সিলিক মূলক আছে? 3টা কার্বক্সিলিক মূলক আছে। সাইট্রিক অ্যাসিডে কয়টা কার্বক্সিলিক মূলক? এই সাইট্রিক অ্যাসিডে আমার 3টা কার্বক্সিলিক মূলক। কয়টা? 3টা। এজন্য এই চক্রের নাম হয়ে গেছে ট্রাই মানে কি 3, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। অর্থাৎ তার প্রথম যৌগে 3টা কার্বক্সিলিক মূলক আছে। এগুলো এমসিকিউতে আসে, তোমাদের এগুলো আসে। তারপরে এই যে ক্রেবস চক্রের নিয়ন্ত্রক কাকে বলে জানো? প্রধান নিয়ন্ত্রক মানে এই ক্রেবস চক্রটাকে নিয়ন্ত্রণ করতেছে একটা এনজাইম ওকে নিয়ন্ত্রণ করতেছে। এই এনজাইমের নাম কি? আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ, এইটা হচ্ছে এই এনজাইমটা, এটা একটা এনজাইম। এই এনজাইমটা পুরো ক্রেবস চক্রকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, দ্যাটস দ্য থিং। সবাই বুঝছো? বলো, ইজ ইট ক্লিয়ার? তাহলে আমাদের এতটুকু আজকে। কালকে আমরা বাকি তোমার হচ্ছে অন্যান্য অংশগুলো আমরা কালকে পড়বো। ঠিক আছে, কালকে বাকি অংশটা আমরা পড়ে ফেলবো। তো আজকে এতটুকুই। আশা করি সবাই বুঝছো, নাহলে আবার রেকর্ড করে আরেকবার দেখবা। এগুলা এভাবে লিখলেই হবে। গ্লাইকোলাইসিসটা সৃজনশীল অনেক বেশি আসে। এগুলা ভাইয়া এমসিকিউতে আসতে পারে, সিকিউতেও, তোমাদের কলেজের পরীক্ষা যে কোনো জায়গায় তোমাদেরকে এগুলো দিতে পারে। সেই জন্য বেসিক এগুলো একদম পড়াই দিলাম। এমসিকিউ সব কভার হয়ে গেছে এখানে। ঠিক আছে, এই যে এগুলো তোমাদের এমসিকিউতে আসে, যে নিয়ন্ত্রককে, অপর নামটা কি, এগুলো তোমাদের এমসিকিউতে অনেক আসে। ঠিক আছে, তো
তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। কালকে আবার ঠিক সন্ধ্যা 7টায় আমাদের উদ্ভিদ শারীরতত্ত্বের শেষ পর্ব।